তাপপ্রবাহের পর এলো হিমেল হাওয়ার মিষ্টি রোদের সকাল। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরো সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ মঙ্গলবার 24 বৈশাখ 1431 বঙ্গাব্দ, 7 মে 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, সকাল সকাল চায়ের কাপ হাতে নিয়ে সকাল 24-এর সাথে যুক্ত হতে টেলিভিশনের সামনে বসে পড়েছেন, কিন্তু কোনো কারণে পত্রিকাটি আজ হাতের কাছে নেই। চিন্তার কোনো কারণে প্রতিদিনের মতোই আমাদের হাতে রয়েছে কয়েকটি পত্রিকা। আমরা সমকাল দিয়ে শুরু করব। সমকালের শুরুতেই যে শিরোনামটি আমরা দেখছি, মন্ত্রী এমপি সমর্থিত প্রার্থীর দাপট, এমপির প্রার্থী বনাম অন্যদের লড়াই, ভোটে প্রভাব বিস্তার সংঘাতের শঙ্কা, বিনা ভোটে 5 উপজেলার সবাই জয়ী, আর চেয়ারম্যান ও 10 জন করে ভাইস চেয়ারম্যান এরই মধ্যে জিতে গেছেন। উত্তরাঞ্চলে 4 লেন প্রকল্পের গলার কাটা 18 ওভারপাস, মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে, অনেক স্থানে নির্মাণ কাজ শুরুই করা হয়নি। গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর, সুন্দরবনের অগ্নিকাণ্ড নিয়ে আলোচনা, উজবেকিস্তানের সঙ্গে সরাসরি শুরু হচ্ছে বিমান চলাচল। দর্শক, চলে যাব প্রথম আলোতে। 1 ঘন্টা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম শহর। 1 ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সড়কে, এতে চরম দুর্ভোগে পড়েন ঘরমুখী মানুষেরা। গতকাল বিকেলে চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড়ে একটি ছবি এখানে দেখানো হয়েছে। বেসিক ও ন্যাশনাল ব্যাংক এখনই একীভূত হচ্ছে না। বেসিক ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক একীভূত করার প্রক্রিয়া থেকে পিছিয়ে গেছে বাংলাদেশ ব্যাংক। প্রশ্ন উঠেছে বিপুল অর্থের সংস্থান নিয়েও। মিলেমিশে শেষ করা হলো ন্যাশনাল ব্যাংকে। 2009 সালে ন্যাশনাল ব্যাংকের নিয়ন্ত্রণ চলে যায় শিকদার পরিবারের হাতে। শুরু হয় অনিয়ম, ব্যাংক ছাড়েন ভালো উদ্যোক্তারা। দর্শক, এ পর্যায়ে আমরা দেখে নেব কালের কণ্ঠের শিরোনামগুলো। বদলে যাচ্ছে পার্টান ব্যবস্থা, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। স্কুলগুলোতে থাকছে না 2 শিফট, কমিয়ে ফেলতে হবে সেকশন, শ্রেণীকক্ষে সর্বোচ্চ 55 জন শিক্ষার্থী, থাকবে না শাখা ক্যাম্পাস, অনুমোদন ছাড়া চলবে না স্কুল। শালবনে আগুনের থাবা, হুমকিতে বন ও জীববৈচিত্র্য। শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ের শালবনের বেশ কয়েকটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। স্থানীয় মানুষ এই আগুনকে সম্ভাব্য দুর্বৃত্তদের কাজ বলে ধারণা করছে। সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে এলেও পর্যবেক্ষণ চলবে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন গতকাল সোমবারের মধ্যেই পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, তবে ঘটনাস্থল আরো 2-3 দিন পর্যবেক্ষণে থাকবে বলে সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন। চলে যাব দৈনিক ইত্তেফাকে। 1.5 ঘন্টার বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম, আমরা প্রথম আলোতেও পড়ছিলাম। আবাসিকের নতুন গ্যাস সংযোগ দিতে চায় কোম্পানিগুলো, অবৈধ সংযোগ বন্ধ করতে না পেরে এ প্রস্তাব। দেশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে বিতরণ কোম্পানিগুলো সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ জিতলেই সিরিজ হবে বাংলাদেশের। টি-20 বিশ্বকাপের ডামাডোল বাজছে ক্রিকেট বিশ্বে, সেজন্য প্রস্তুত হচ্ছে প্রতিটি দেশ। বাংলাদেশ ঘরের মাটিতে 5 ম্যাচ টি-20 সিরিজ খেলছে জিম্বাবুয়ের বিপক্ষে। ইতিমধ্যে প্রথম 2 ম্যাচ জিতে এগিয়ে রয়েছেন নাজমুল হোসেন শান্তরা। আজ বিকেল 3টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে মাঠে নামবে 2 দল। মাদক সেবন করে টর্চার সেলে পেটাতেন মিল্টন। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার মাদকাসক্ত ছিলেন। তিনি নিয়মিত ইয়াবা সেবন করতেন বলে নিজেই
রিমান্ডের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। দর্শক, সব শেষে আমরা বণিক বার্তার শিরোনামগুলো দেখে নেব। দেশে তরুণ কর্মজীবী জনসংখ্যা কমছে, বিবিএস এর ত্রৈমাসিক শ্রমশক্তির জরিপ। বিবিএস 2024 পঞ্জিকা বর্ষের প্রথম প্রান্তিক শেষে দেশে তরুণ জনশক্তি হিসাব করেছে 2,59,20,000 জন। 2023 সালের একই সময়ে এই সংখ্যা ছিল 2,73,80,000। সে অনুযায়ী এবছরের ব্যবধানে দেশে যুব শ্রমশক্তি সংকুচিত হয়েছে 5% বেশি। দর্শক, এই ছিল আজকের দিনের প্রধান শিরোনামগুলো। আমরা সুন্দরবন নিয়ে শিরোনাম পড়ছিলাম পত্রিকাগুলোতে। সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি, যেমনটি আমরা পত্রিকাতে পড়ছিলাম। যদিও গতরাতে বৃষ্টি হয়েছে, এর মধ্যে অমরবনী এলাকায় পুড়ে গেছে 5 একর বনভূমির গাছপালা ও লতাগুল্ম। মন্ত্রিপরিষদ সচিব জানান, সুন্দরবনে আগুনের কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। আগামী 7 দিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে পরিস্থিতি। সোমবার সকাল 10:30, তখনও জ্বলতে দেখা গেছে সুন্দরবনের আগুন। ধোঁয়া দেখা গেছে বেলা 1টা পর্যন্ত। এরই মধ্যে আমরবনিয়া এলাকায় পুড়ে গেছে 5 একর বনভূমির গাছপালা ও লতাগুল্ম। বন বিভাগ বলছে, টানা 72 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে আগুন, তবে এখনো পুরোপুরি নেভেনি। তাই ড্রোন দিয়ে মনিটরিং করা হচ্ছে। আগুন নেভাতে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ ও বিমান বাহিনী সহ একাধিক সংস্থা। দিনরাত এক করে কাজ করছেন স্বেচ্ছাসেবীরাও। ফায়ার সার্ভিস বলছে, এই অগ্নিকাণ্ডের কারণ জানতে অধিকতর তদন্ত প্রয়োজন। সিডার আইলা জলোচ্ছ্বাস থেকে আমাদের সুন্দরবন বাঁচায়। আমরাও সুন্দরবনকে মায়ের মতন ভালোবাসি। সুন্দরবনকে আমরা এই 2-3 দিন থেকে ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছি। যেখানে দেখছি ধোঁয়া হচ্ছে, ওখানেই আমরা গিয়ে পানি দিয়ে বা লাঠি দিয়ে পিটিয়ে আমরা আগুন নিবানোর কাজে সহযোগিতা করতেছি। তদন্ত ছাড়া এটা কখনোই বলা যাবে না যে কিভাবে আগুন হতে পারে। আর বিশেষ করে ফরেস্ট ফায়ারের ক্ষেত্রে তো আরও এই বিষয়টা জটিল। সকাল থেকে কিন্তু ধারাবাহিকভাবে আমরা ড্রোনের মাধ্যমে মনিটরিং করছি এবং ড্রোনের মাধ্যমে কিন্তু মনিটরিং করে আমরা বেশ উপকারও পাচ্ছি। এবং ইতিমধ্যে কিন্তু 3টা ফায়ার স্পট যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছিল সেটা কিন্তু আমরা আইডেন্টিফাই করেছি এবং তাৎক্ষণিকভাবে সেটা আমরা নিভিয়ে দিতে পেরেছি। সুন্দরবনের আগুন নিয়ে সচিবালয়ে ব্রিফিং করেছেন মন্ত্রিপরিষদের সচিবও। জানান, আগামী 7 দিন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে পরিস্থিতি। আগুন নিয়ন্ত্রণে আছে, আগুন 100% নিভে গেছে এরকম ভাবে না, নিয়ন্ত্রণে আছে, মানে এখন কন্ট্রোল করা গেছে, কোঅর্ডিনেট করা গেছে। ওরা আগামী কয়েকদিন এটা অবজারভেশন রাখবেন। বন বিভাগ বলছে, দুর্গম এলাকা হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়, তবে দেখা যায়নি মৃত কোনো বন্যপ্রাণী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে প্রিয়জনের জন্মদিনটা সকাল সকাল আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই। আজ 7 মে। আজকের দিনটি আপনাদের কিংবা আপনাদের প্রিয়জনের যাদের জন্মদিন তাদেরকে সকাল 24-এর পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের দিনটি অনেক ভালো কাটুক এই কামনা করব। সেই সাথে এবারে বিশিষ্টজনের জন্মদিনটা না জেনে নিলেই নয়, তাদের শুভেচ্ছা তো জানাবই, সেই সাথে তাদের কয়েকটি বিখ্যাত কাজ নিয়েও আমরা এক ঝলকে জেনে নেব। 1812 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ইংরেজ কবি ও নাট্যকার রবার্ট ব্রাউনিং। তিনি ভিক্টোরিয়ান যুগের একজন প্রসিদ্ধ কাব্য নাট্যকার ছিলেন। তার কবিতা বিদ্রূপ, চরিত্রায়ন, হাস্যরস, সামাজিক ভাষ্য, ঐতিহাসিক ঘটনার বর্ণনা ইত্যাদি কারণে জনপ্রিয় ছিল। (1889 সালের এই দিনে জন্মগ্রহণ করেন কবি, কূটনীতিবিদ, শিক্ষাবিদ ও নারীবাদী গ্যাব্রিয়েলা মিস্ত্রাল। দক্ষিণ আমেরিকার কবিতায় আধুনিকতার সূচনা যাদের হাতে, তাদের অন্যতম তিনি। 1945 সালে প্রথম লাতিন আমেরিকান হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। তার কবিতার কেন্দ্রীয় বিষয়বস্তু প্রকৃতি, বিশ্বাসঘাতকতা, প্রেম, মাতৃস্নেহ, দুঃখ ও তার থেকে নিষ্কৃতি, ভ্রমণ, দেশীয় আমেরিকান ও ইউরোপীয় প্রভাবে মিশ্রণযুক্ত লাতিন আমেরিকান পরিচিতি। 1901 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মার্কিন অভিনেতা গ্যারি কুপার।
তিনি স্বাভাবিক ও নির্ভেজাল অভিনয় শৈলীর জন্য প্রসিদ্ধ। ৩৬ বছরের কর্মজীবনে তিনি ৮৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করেন। নির্বাক চলচ্চিত্র যুগের শেষ সময় থেকে ধ্রুপদী হলিউডের স্বর্ণযুগের শেষ পর্যন্ত তিনি অন্যতম চলচ্চিত্র তারকা ছিলেন। ১৯১০ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি লেখক, কণ্ঠশিল্পী, অভিনেতা ও রবীন্দ্রসঙ্গীত বিশারদ শান্তিদেব ঘোষ। তিনি ছিলেন শান্তিনিকেতনের আশ্রমিক। রবীন্দ্রনাথের কয়েকটি কবিতায় তিনি ধ্রুপদের পুনরুল্লেখ ছাড়াই একটি বিশেষ সুরে গেয়ে শোনাতে শুরু করেন। এর মধ্যে কৃষ্ণকলি গানটিও রয়েছে। ভারত সরকার তাকে জাতীয় পণ্ডিতের মর্যাদা দিয়েছিল। ১৯৩১ সালের এই দিনে জন্মগ্রহণ করেন পুষ্টি বিশেষজ্ঞ ও শিক্ষাবিদ সিদ্দিকা কবির। তিনি রন্ধন বিষয়ক বইগুলির জন্য বিখ্যাত। সিদ্দিকা কবির রচিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে রান্না, খাদ্য, পুষ্টি, খাবার দাবার চর্চা, পুষ্টি ও খাদ্য ব্যবস্থা, বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্না, বাংলাদেশি কারি কুক বুক প্রভৃতি। রান্না কেবল নেহাত প্রয়োজন নয়, এটি একটি শিল্প, এই ধারণাটি প্রতিষ্ঠিত করেছেন সিদ্দিকা কবির। দর্শক, আজকের দিনের জন্মদিন নিয়ে তো জানছিলামই। আগামীকাল 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। আর এই জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে কাছারি বাড়িতে চলছে প্রস্তুতি। আয়োজন করা হয়েছে 3 দিনের উৎসব। দর্শক, এই বিষয়ে আমরা আরও জানবো। সিরাজগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী হীরক গুণ। হীরক, শুভ সকাল। আগামীকাল 25শে বৈশাখ কবিগুরুর 163তম জন্মবার্ষিকী। আর এই নিয়ে সিরাজগঞ্জের কাছারি বাড়িতে 3 দিনের যে উৎসবের আয়োজন করা হয়েছে, কি কি আয়োজন রাখা হয়েছে এই উৎসবে, এবং এই উৎসব কবে থেকে কবে নাগাদ চলবে? আপনাকেও শুভ সকাল। আপনি যেমনটি বলছিলেন যে আগামীকাল কিন্তু 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকী। ঠিক 163তম জন্মবার্ষিকী উপলক্ষে কিন্তু কবির স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাচারি বাড়িতে কিন্তু 3 দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে, এবং অনুষ্ঠানমালাকে ঘিরে কিন্তু রবীন্দ্র বাড়ি, এই কাচারি বাড়িটি এখানে সাজ রব। আমরা রয়েছি ঠিক কাচারি বাড়িতে। যদি আপনাদের একটু দেখাই, আপনি দেখতে পারবেন যে ঠিক আমার পিছনে যেটি রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তন, ঠিক এই মিলনায়তনে কিন্তু 3 দিনব্যাপী যে অনুষ্ঠানমালা সেটি কিন্তু আয়োজন হবে। এছাড়াও আপনাদের যদি আমরা একটু দেখাই, ডান দিকে যে রবীন্দ্রনাথের যে স্মৃতি বিজড়িত কাছারি বাড়ি, সেই কাছারি বাড়িটি কিন্তু এখন সাজানো হয়েছে বর্ণিল সাজে। এবং এই রবীন্দ্র বাড়ি, কাছারি বাড়ির যেটি আপনারা দেখতে পাচ্ছেন এখন, যে রবীন্দ্র স্মৃতি জাদুঘর, ঠিক এই স্মৃতি জাদুঘরেই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের যে বিভিন্ন ব্যবহার্য জিনিস সেগুলো কিন্তু এখানে রাখা হয়েছে স্মৃতি জাদুঘরে। এবং আগামীকাল সকালে এই 3 দিনব্যাপী যে অনুষ্ঠানমালা রবীন্দ্র জন্মজয়ন্তী, সেটি কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হবে এবং 3 দিন কিন্তু এই অনুষ্ঠান চলবে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, কবিতা, নাটক, সঙ্গীত সব কিছুই কিন্তু থাকবে। এবং আমরা দেখেছি যে প্রতিদিনে কিন্তু এই রবীন্দ্র কাচারি বাড়িতে দেশের বিভিন্ন স্থান থেকে যারা রবীন্দ্র ভক্ত তারা কিন্তু এই কাচারি বাড়িতে আসেন। বিশেষ করে আগামীকাল 25শে বৈশাখকে কেন্দ্র করে আমরা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, এবং পুরো কাচারি বাড়িটিকে কিন্তু বর্ণিল সাজে সাজানো হয়েছে। এবং অন্যান্য যারা সংগঠনের পক্ষ থেকে, জেলা শিল্পকলা একাডেমি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, সেখানে উদীচী সংঘ সহ বিভিন্ন সংগঠন কিন্তু এখানে অনুষ্ঠান করবে, এবং তাদের যে প্রস্তুতি কিন্তু চলছে। ঠিক এই রবীন্দ্র জন্মজয়ন্তীকে ঘিরে কিন্তু যারা আয়োজক তারা বলছে যে দেশের বিভিন্ন স্থান থেকে যারা রবীন্দ্র ভক্ত তাদের কিন্তু পদচারণায় কিন্তু এই 3 দিন মুখরিত থাকবে। এবং সব কিছু মিলে কিন্তু একটি সাজ রব কিন্তু এই শাহজাদপুরের কবি বিজড়িত এই কাছারি বাড়িতে কিন্তু এখন বিরাজ করছে। সারিকা, হীরক গুণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জানছিলাম 25শে বৈশাখকে কেন্দ্র করে সিরাজগঞ্জের কাছারি বাড়িতে বেশ সাজ রব চলবে 3 দিনের উৎসব। আমরা তাই নিয়ে জানছিলাম। এবারে কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরবো আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ।
দর্শক, আয়োজনে এই পর্যায়ে একটু আমরা আবহাওয়া বার্তাটি জেনে নেব আজকের দিনটি কেমন কাটবে সেই পূর্বাভাসগুলো, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডও আমরা জেনে নেব। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 29.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.3 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 31.3, সর্বনিম্ন 25.6। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 26, সর্বনিম্ন 21.6। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 19.7 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 33.4, সর্বনিম্ন 22.2। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 35.5, সর্বনিম্ন 29.2। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে 35.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা শনাক্ত হয়েছে সিলেটে 19.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 37.3 ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 37.3 ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের প্রত্যেক বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। দর্শক, আবহাওয়া বার্তাটি জানছিলাম, এবারে চলে যাব আমাদের পরবর্তী আয়োজনে। আমরা চলে যাব গাইবান্ধায়, জানবো সেখানকার কৃষি পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে যুক্ত হবেন আমাদের সহকর্মী মামুন। শুভ সকাল, আপনি ধান খেতে দাঁড়িয়ে আছেন, আবহাওয়া বেশ সুন্দর দেখাচ্ছে, সেখানকার আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন এবং ধান কাটা শুরু হয়েছে কিনা সেসব নিয়েও আমাদের জানাবেন। সারিকা, আপনার খুব শুভ সকাল। দেখতে পাচ্ছেন আমার পিছনে ধান ক্ষেত। আসলে গাইবান্ধায় গত 3 দিন আগে এখানে বিচ্ছিন্নভাবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এবং সাঘাটা উপজেলায় বৃষ্টি হয়েছিল এবং তার পরের দিন আপনার গাইবান্ধায় ছিটেফাটা বৃষ্টি হয়েছে। কিন্তু গত প্রায় 1 মাস যাবত যে প্রচণ্ড খরা ছিল, সেই খরার মধ্যে কিন্তু আপনার যে গাইবান্ধায় কিন্তু প্রচণ্ড তাপদাহ প্রবাহিত হয়েছে এবং প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ প্রবাহ বয়ে গেছে গাইবান্ধা জেলার উপর দিয়ে। তো দেখা গেছে যে এখানে আমি যেটা কৃষি সম্প্রসারণ ও উপপরিচালক গাইবান্ধার খোরশেদ আলম যেটা আমাকে জানিয়েছেন যে এ যাবৎ পর্যন্ত 15% শতকরা 15% ধান কাটা হয়েছে এবং তীব্র তাপদাহের কারণে কিন্তু যে সমস্ত ধান পেকে গেছে সেই সমস্ত ধানগুলো কিন্তু কৃষি শ্রমিকের অভাবে কিন্তু তারা কাটতে পারছে না এবং কৃষকরা নিজেরাই ধান খেতে নেমে কিন্তু আপনার তারা কিছু কিছু ধান কেটেছে। এখন পর্যন্ত 15% ধান কাটা হয়েছে বলে জানতে পেরেছি এবং এখানে কিন্তু ধানের শ্রমিক যারা কাটছে তারা কিন্তু প্রায় বিঘা প্রতি 4,000 টাকা করে ধান কেটে দিচ্ছে ঘরে, কৃষকদের ঘরে। আর আপনার মাধ্যমে জানাতে চাই যে এই কি বলে যে ঝড় হয়েছিল যেটা গত 3 দিন আগে, সেই ঝড়ের কারণে কিন্তু গোবিন্দগঞ্জে এবং সাঘাটা উপজেলায় আপনার হচ্ছে এখানে ঝোড়ো বাতাসের কারণে আম এবং লিচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কিছু লিচু এবং আম ঝরে পড়েছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে এখানে আবহাওয়া অধিদপ্তরের ঝড় বৃষ্টির আশঙ্কায় কৃষকরা কিন্তু খুব শঙ্কায় রয়েছে যে তাদের ধান যেহেতু কষ্টের ফসল, এখানে যেহেতু গাইবান্ধার কৃষকরা ধান আবাদ করে তাদের অর্থনৈতিক যোগান দেয়, পাশাপাশি তাদের খাবারের যোগান দেয়, সেই কারণে কিন্তু তারা কিন্তু ধানের উপর নির্ভরশীল। এই কারণেই কিন্তু তারা শঙ্কায় আছে যে ঝড় বৃষ্টির আগেই তারা এখানে আপনার যেহেতু এখন পর্যন্ত বৈশাখের যে ঝড় বৃষ্টি হওয়ার কথা প্রতি বছর যেটা হয় সেটা কিন্তু এবার না হওয়ার কারণে তারা কিন্তু ধান কেটে ঘরে তুলতে পারবে কিনা সেটা শঙ্কায় আছে। তো তারা কিন্তু ব্যস্ত সময় পার করছে। অনেক মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আসাদুজ্জামান মামুন, জানাচ্ছিলেন গাইবান্ধার কৃষি পরিস্থিতি এবং সেখানকার আবহাওয়া পরিস্থিতি নিয়েও। এবারে আমরা চলে যাব ইতিহাসের আজকের এই দিনে। দর্শক, 365 দিনের প্রত্যেকটি দিনই বিশেষ, কিন্তু আজ ঠিক কী কী কারণে আজকের দিনটি বিশেষ হয়ে উঠেছে, আজকের এই দিনে কী কী উল্লেখযোগ্য এমন ঘটনা ঘটেছিল, আমরা সেসব নিয়ে এক ঝলকে দেখে নেব।
1808 সালের আজকের এই দিনে স্পেনের জনগণ নেপোলিয়ন বোনাপার্টের দখলদারিত্বের বিরুদ্ধে সংগ্রাম শুরু করে। 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানরা আমেরিকায় লুসিতানিয়া জাহাজ ডুবিয়ে দেয়। 1929 সালের এই দিনে লাহোরে সাম্প্রদায়িক দাঙ্গায় হতাহত হয় বহু মানুষ। 1941 সালের আজকের এই দিনে মিত্রশক্তির কাছে জার্মানি নিঃশর্ত আত্মসমর্পণ করে। 1948 সালের এই দিনে জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা হয়। 1954 সালে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় পাকিস্তান গণপরিষদ। দর্শক, বলছিলাম আগামীকাল 25শে বৈশাখ, আর 25শে বৈশাখ উপলক্ষে সিরাজগঞ্জের কাছারি বাড়িতে চলছে বিভিন্ন আয়োজন। আমরা একটু গান শুনবো সেখান থেকে। সিরাজগঞ্জ থেকে সঙ্গীত শিল্পী শ্রীপর্ণা সাহা আমাদের সাথে যুক্ত হচ্ছেন। শ্রীপর্ণা সাহা, শুভ সকাল। আপনি শুরুতেই কোন গানটি আমাদের শোনাবেন? আমি শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শাহজাদপুরে কাচারি বাড়িতে ভালোবেসে সখী নিভৃতে যতনে গানটি গাওয়ার চেষ্টা করি। শুরু করুন। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজেছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কণে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল ফুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার শরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে। আমার মনের মোহের মাধুরী। শ্রীপর্ণা, দারুণ গাইলেন আপনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কাল রবি ঠাকুরের জন্মদিন, আমরা গান শুনছিলাম। আমরা মাঝে মাঝে সকাল 24 এই সকালটাকে আরও সুন্দর করে তোলার জন্য গান শুনি, তাই নিয়মিতই আমাদের সাথে যুক্ত হতে হবে। দর্শক, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ সকাল।